আচ্ছা, আপকামিং ২০২৪-২৫ সিজনে আমাদের বাংলা থেকে ৩ প্রধান তারা কিন্তু আইএসএল খেলতে যাচ্ছে। এটা মোটামুটি চূড়ান্ত এই মুহূর্তে। কারণ জাস্ট ১ পয়েন্ট দূরে মোহামেডান স্পোর্টিং রয়েছে এবং সেটা আর্ন করে মোহামেডান স্পোর্টিং আইএসএল সিজন 11-এ ১৩ নম্বর দল হিসাবে ঢুকতে চলেছে। এটা প্রায় এখন আমরা ধরে নিয়েই কিন্তু প্রত্যেকটা দিন কাটাচ্ছি এবং অফিসিয়ালি আমরা ৬ তারিখেই বুঝতে পেরে যাব বা ১৩ তারিখের মধ্যেই বুঝতে পেরে যাব। সেটা একটা আলাদা পার্ট। মোহামেডান স্পোর্টিং সবথেকে বেশি অ্যাক্টিভ থাকতে চলেছে ট্রান্সফার মার্কেটে, কারণ তাদের যা টিম রয়েছে এই আই লিগ স্কোয়াডে, সেই টিমটার একটা বড় রিবিল্ডিং লাগবে। কারণ এই টিমে বেশ কিছু ভালো প্লেয়ার যেমন রয়েছে, আবার কিছু পজিশনস রয়েছে সেখানে আরও ভালো প্লেয়ার লাগবে আইএসএলে কম্পিট করার জন্য। কিন্তু প্রথম সিজনে এসেই কত প্লেয়ার পাবে, কত বেশি প্লেয়ারের জন্য দৌড়বে, কত টাকা খরচা করবে, বাজেটটা কত বাড়ছে, বিভিন্ন প্রসঙ্গ রয়েছে। দ্বিতীয় যে ক্লাব সবথেকে বেশি অ্যাক্টিভ থাকবে তারা হচ্ছে ইস্টবেঙ্গল, কারণ ইস্টবেঙ্গলেও বেশ কিছু রিবিল্ডিংয়ের দরকার রয়েছে। বেশ কিছু পজিশনে ভালো ব্যাকআপ প্লেয়ার লাগবে, বিদেশি সিলেকশন নিয়েও বেশ কিছু গুঞ্জন আপাতত চলছে। এবং সবথেকে লেস অ্যাক্টিভ এই তিনটে ক্লাবের মধ্যে তারা হচ্ছে মোহনবাগান। আমি লেস অ্যাক্টিভ এই কারণে বললাম, কারণ মোহনবাগানের যে টিমটা রয়েছে, যে কোর স্কোয়াডটা রয়েছে, সেটা আপাতত সেট। সেখানে খুব বেশি পরিবর্তন কিন্তু আসছে না। দু একজন বিদেশির পরিবর্তন হবে এবং খুব বেশি হলে দু একজন হার্ডলি ইন্ডিয়ান প্লেয়ার হয়তো চেঞ্জ হতে পারে। আউটগোয়িংই বলো, ইনকামিংই বলো, সেটা খুব বেশি সংখ্যায় কিন্তু হবে না, কারণ স্কোয়াডটা প্রায় 85 থেকে 90% এই মুহূর্তে রেডি রয়েছে। তো সেখানে খুব বেশি কাটাছাড়ার দরকার নেই। আজকের এই ভিডিওটা পার্টিকুলার ইস্টবেঙ্গলের জন্য, কারণ ইস্টবেঙ্গলের সামনে যেটা মেন টার্গেট রয়েছে সেটা হচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। সেখানে কোয়ালিফিকেশনস রাউন্ডে ইস্টবেঙ্গল যাচ্ছে। সেখানে কোয়ালিফাই করতে পারলে ইস্টবেঙ্গল সরাসরি এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজে যাবে। আর যদি কোনোভাবে কোয়ালিফিকেশনস রাউন্ডে ইস্টবেঙ্গল ফেল করে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল পৌঁছে যাবে এএফসি চ্যালেঞ্জ লিগে, যেটা আমাদের এএফসি কাপ কম্পিটিশনসের থার্ড টিয়ার। এবং এই থার্ড টিয়ারে কিন্তু ইন্ডিয়া থেকে কোনো ক্লাব ডিরেক্ট স্লটে নেই। আমাদের কোনো ডিরেক্ট স্লট নেই, একটা মাত্র ইনডিরেক্ট স্লট রয়েছে, সেটা অবশ্যই যদি কোয়ালিফিকেশনসে ইন্ডিয়ান ক্লাব ফেল করে তবেই। এবং এখন থেকে দেখো, আমাদের একটা অলরেডি ভিউ তৈরি হয়েছে যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর থেকে এফসি চ্যালেঞ্জ লিগ অনেক বেশি ইজি। কারণ সেখানে যে সমস্ত দেশের ক্লাবগুলো আসবে তারা তুলনামূলক আমাদের থেকে একটু হলেও লেস কম্পিটিটিভ রয়েছে তাদের সাথে মাঠে নামাটা, এবং সেটা এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এতে অনেক বেশি টাফ একটা জায়গা। যদি সেটা ইস্টবেঙ্গল চ্যালেঞ্জ লিগেতেও যায়, তাহলেও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো চান্স থাকবে এএফসি কাপ কম্পিটিশনসে খুব ভালো ফর্ম, খুব ভালো পারফরমেন্স বা খুব ভালো রেজাল্ট আবারও তুলে নিয়ে আসার। যদি এএফসি কাপ কম্পিটিশনসের কিছু একটা ট্রফি জিততে হয়, তাহলে কোথাও ইন্ডিয়ান ক্লাবগুলোর এএফসি চ্যালেঞ্জ লিগকে অনেক বেশি করে টার্গেট করা দরকার। আজকের এই ভিডিওটা পার্টিকুলার ইস্টবেঙ্গলকে নিয়ে, ইস্টবেঙ্গলের বেশ কিছু ট্রান্সফার, গসিপ, আপডেট, রিউমার সব কিছু নিয়েই যে টিম বিল্ডিংটা আপাতত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ফোকাস করেছে, সেখানে বেশ কিছু চেঞ্জ কিন্তু আমরা আগামী সিজনে দেখতে চলেছি। যে সমস্ত প্লেয়ারদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তাদের অধিকাংশ প্লেয়ারকেই ছেড়ে দেওয়া হচ্ছে এবং সেই জায়গাতে ভালো কিছু প্লেয়ার নিয়ে আসা বা রিজার্ভ টিম থেকেও কিছু প্লেয়ারকে নিয়ে আসা, তার প্রসেস কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে। প্রথম যে প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে বাঙালি গোলকিপার শ্রমিক মিত্র, যে আপাতত চেন্নাই এফসিতে রয়েছে। বাট এই সিজনে দেবজিৎ মজুমদারের আবারও হঠাৎ করে একটা অসাধারণ ফর্ম তাকে কিন্তু বেঞ্চে পাঠিয়ে দিয়েছে। লাস্ট সিজনে এই শ্রমিক কিন্তু রেগুলার বেসিসে খেলছিল, এই সিজনে দেখা গেল যে শ্রমিক হয়ে গেছে বেঞ্চড এবং রেগুলার বেসিসে দেবজিৎ খেলছে। বাট দেবজিৎ কিন্তু অসাধারণ পারফরমেন্স তুলে ধরছে। আমরা আগের ম্যাচটা যেটা দেখলাম মোহনবাগানের এগেনস্টে, প্রায় একা হাতে বলা চলে যে মোহনবাগানকে কিন্তু দেবজিৎ আটকে দিয়েছিল। তো সেই জায়গা থেকে আপাতত শ্রমিক মিত্র অনেক দিন থেকেই যে ক্লাব ছাড়তে পারে বা ক্লাব ছাড়লে ইস্টবেঙ্গল যে একটা তার ডেস্টিনেশন হতে পারে, সেই নিয়ে আলাপ আলোচনা বহু কিছু চলছিল এবং সেটাই শোনা যাচ্ছে যে শ্রমিকের সাথে কিন্তু ইস্টবেঙ্গলের একটা অ্যাডভান্স স্টেজের নেগোসিয়েশন চলছে। এবং অবশ্যই দেখো, প্লেয়ারটার হিউজ একটা ফিউচার কেরিয়ার রয়েছে এবং ইস্টবেঙ্গলে যদি আসে, ও খুব ভালো করে জানে যে এই সিজনে প্রভসুকন সিং গিল যেটা খেলছে, ও যা পারফরমেন্সের মধ্যে রয়েছে, সেখানে ওকে বেঞ্চ করে ওর ফার্স্ট চয়েস হওয়াটা ভীষণভাবে টাফ। তো এইরকম অবস্থাতে শ্রমিক আপাতত তার কাছে যে অফারটা ইস্টবেঙ্গলের রয়েছে সেটা যথেষ্ট ভালো একটা অফার। এবং যেহেতু ইস্টবেঙ্গলের আগামী সিজনে বেশ কিছু টুর্নামেন্টে অনেক ম্যাচ সংখ্যা বাড়ছে, তো সেই জায়গাতে একজন পারফেক্ট ব্যাকআপ গোলকিপার থাকা মানে কিন্তু প্রভসুকন সিং গিলের ওপর একদম সিজনের শুরুতে জুলাই মাস থেকে আবার সিজনের শেষ একদম এপ্রিল মে মাস, এই যে একটা হিউজ প্রেসার, এই প্রেসারটা কিন্তু থাকবে না। তো সেই জায়গা থেকে আপাতত শ্রমিক মিত্র কিন্তু অ্যাডভান্স নেগোসিয়েশনে রয়েছে। কিন্তু তার পাশাপাশি অবশ্যই পাঞ্জাব এফসি থেকেও কিন্তু শ্রমিক মিত্রের জন্য অফার রয়েছে। তো সেই অফার কতটা ক্লিক করে শ্রমিকের জন্য সেটা দেখার বিষয় হবে। কিন্তু যেহেতু আপডেট আসছে যে অ্যাডভান্স নেগোসিয়েশনে আপাতত ইস্টবেঙ্গল পৌঁছে গেছে, সম্ভবত এটা মনে করা হচ্ছে যে আগামী সিজন থেকে শ্রমিক মিত্র ইস্টবেঙ্গল জার্সি গায়ে মাঠে নামতে চলেছে। দ্বিতীয় যে প্লেয়ারকে নিয়ে কথা বলা রয়েছে সেটা কালকে রাত্রে
অফিসিয়ালি কেন বলবো, মোস্ট ট্রাস্টেড জায়গা থেকে বলা চলে যে আপডেট উঠে আসে যখন মার্কাস মাঝরাতে পোস্ট করে যে মাদি তালাল এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের সাথে তার ডিল ডান, আগামী 2 সিজনের জন্য মাদি তালাল কিন্তু ইস্টবেঙ্গলের চুক্তিতে সই করেছে। দেখো এটা অনেকদিন আগের একটা ব্যাপার, অলমোস্ট একটা বাসি ব্যাপার। অনেকদিন আগে থেকে আমরা জানি যে মাদি তালালের সাথে কিন্তু ইস্টবেঙ্গলের প্রি কন্ট্রাক্ট অলরেডি ডান, এবং অনেকেই তখন বলতে শুরু করেছিল যে প্রি কন্ট্রাক্ট আর মেন কন্ট্রাক্ট কিন্তু এক না। ইয়েস, দ্যাটস ট্রু, দ্যাটস ভেরি মাচ ট্রু। কিন্তু এটাও মাথায় রাখা দরকার যে প্রি কন্ট্রাক্ট সেখানে যে ধরনের ক্লজগুলো রয়েছে সেই এগ্রিমেন্টের ওপরে যখন ক্লাব এবং প্লেয়ার সই করছে, যদি পরবর্তী কন্ট্রাক্টের ক্ষেত্রে মানে যখন ফাইনাল কন্ট্রাক্ট হবে যদি সেই ক্লজ চেঞ্জ না হয়ে যায় তাহলে কিন্তু প্লেয়ার সই করতে বাধ্য থাকবে। এই ক্ষেত্রে প্লেয়ার কোনোভাবে পিছু হটতে পারবে না এবং ক্লাবও পিছু হটতে পারবে না। তো প্রি কন্ট্রাক্টে যখন একটা প্লেয়ার সই করছে তখন সেটা কিন্তু একটা ভ্যালিড লিগাল পেপারে সই হচ্ছে এবং সেটাকে আমরা 99.9% ধরে নিই যে প্লেয়ারটা কিন্তু অফিসিয়ালি সেই ক্লাবের হয়ে গেল। তো এটা একটা বিগ সিগনেচার। আমরা দেখেছি আগের ম্যাচটাতেই যে সাউল ক্রেসপো পেছনে থাকলে আর সামনে একজন নাম্বার 10 পজিশনের প্লেয়ার থাকলে ঠিক কতটা কম্বিনেশন ভালোভাবে জমে, যেটা আমরা সাউলের সাথে ভিক্টর ভাস্কুয়েজের ক্ষেত্রে দেখছিলাম। এবার ভিক্টরের থেকে মাদি তালাল অনেক বেটার ফর্মে রয়েছে এই সিজনে, 13টা গোল কন্ট্রিবিউশন রয়েছে, এজ ওর থেকে অনেক কম এবং ফিটনেসের চরম লেভেলে রয়েছে। তো কোথাও সাউল এবং মাদি তালাল দুজনেই প্রায় সেম এজের প্লেয়ার, দুজনেই কিন্তু সমান পরিমাণে ওয়ার্কলোড নিতে পারবে। তো এই কম্বিনেশনটা এখন থেকে মনে করা হচ্ছে ভীষণভাবে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ক্লিক করতে চলেছে। তো দেখা যাক, সবটাই ডিপেন্ড করবে যেটার জন্য, সেটা হচ্ছে নাম্বার 9 পজিশনে কী হবে, অর্থাৎ সেন্টার ফরওয়ার্ডে কী হবে। দেখো ক্লেটন সিলভা যে থাকতে চলেছে বা ক্লেটন সিলভাকে যে ইস্টবেঙ্গল রাখতে চলেছে, এটা এই মুহূর্তে বহু জায়গা থেকে কিন্তু আপডেট বেরিয়ে এসেছে, এটা প্রায় চূড়ান্ত। কিন্তু তার পাশাপাশি ফেলিসিও ব্রাউন ফোর্বস তার পরিবর্তে কে আসবে, ওখানে এমন একজন প্লেয়ারকে লাগবে যে কোথাও রেগুলার বেসিসে মেন স্ট্রাইকার হবে। হয়তো ক্লেটন সিলভা এখনও একটা সিজন চালিয়ে দিতে পারবে, কিন্তু তার থেকে যদি একজন বেটার স্ট্রাইকার আসে তাহলে কোথাও ইস্টবেঙ্গলের গোল স্কোরিংটা অনেক বেশি করে বাড়বে। এবং যেহেতু দেখো সামনে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 রয়েছে, সেখানে কোয়ালিফাই করতে পারলে আরও শক্তপোক্ত টিমের এগেনস্টে পড়বে, এবং যদি চ্যালেঞ্জ লিগে যায় সেখানে গিয়ে এমন প্লেয়ার লাগবে যারা কিন্তু একার হাতে ম্যাচ বলে দিতে পারে। এবং সেই জায়গাতে হঠাৎ করে একটা রুমার এই মুহূর্তে সামনে এসে, সেটা হচ্ছে রবসন রবিনহো, বসুন্ধরা কিংসের স্ট্রাইকার রবসন রবিনহো। এই সিজনে 10টা ম্যাচে 7টা গোল 7টা অ্যাসিস্ট, হিউজ ফর্মে থাকে, অলওয়েজ থাকে, ওর স্ট্যাটস নিয়ে আলাদা করে কিছু বলার নেই। সেই প্লেয়ারকে নাকি কোথাও ইস্টবেঙ্গল টার্গেট করছে। দেখো রবসন রবিনহো আমাদের ইন্ডিয়ান ফুটবল মার্কেটে নতুন কোনো নাম না, এর আগে আমরা অফিসিয়ালি জানতে পেরেছিলাম যে মোহনবাগান একটা সময় তাকে টার্গেট করেছিল, কিন্তু বসুন্ধরা তাকে ছাড়বে না এবং তার সাথে একটা লম্বা চুক্তি করে নেয়, এবং যে স্যালারি বসুন্ধরা ওকে পে করে সেই জায়গাটা ছেড়েও কিন্তু রবসন রবিনহো বেরিয়ে আসতে চায় না। এবং বাংলাদেশ মিডিয়া থেকে রিপোর্ট ছিল যে রবসন রবিনহো নিজের যে ব্রাজিলিয়ান সিটিজেনশিপ রয়েছে সেটাকে স্যাক্রিফাইস করে ও বাংলাদেশের সিটিজেনশিপ নিয়ে বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলতে চায়। তো এই ধরনের ব্যাপার যখন অলরেডি তৈরি হয়, তো সেই জায়গা থেকে একটা প্লেয়ারকে নিয়ে আসা ভীষণভাবে ইন্ডিয়ান ক্লাবের জন্য চাপ হয়ে যায়। বাট যেহেতু নাম শোনা যাচ্ছে, সেহেতু একটু ছোট্ট করে আলোচনা যদি করি, তাহলে এই প্লেয়ারটা হাইলি স্কিলফুল একটা প্লেয়ার, হাইলি গোল স্কোরিং এবিলিটি তার মধ্যে রয়েছে, স্ট্যাটস দেখলেই বুঝতে পারা যায়। এবং এই 2024 অগাস্টের 31 তারিখে ওর সাথে যে চুক্তি রয়েছে সেই চুক্তি কিন্তু বসুন্ধরা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে আবার একটা ক্লজ রয়েছে যে ফার্দার 1 ইয়ারের অপশন একটা রয়েছে, সেটা এখনও অবধি ট্রিগার হওয়ার কিন্তু খবর আসেনি। তবে ট্রিগার যে কোনো মুহূর্তে যদি করে দেয় তাহলে তাকে নিয়ে আবারও ইন্ডিয়ান ক্লাবগুলোর ভাবনা চিন্তা বিষবাও জলে চলে যাবে। কিন্তু এটা তো ঠিক কথা যে পড়শি দেশে খেলা একটা প্লেয়ার, যে ফুটবলটাকে আমরা হয়তো ফলোও করি না, সেখানের একটা প্লেয়ারকে নিয়ে কেন আমাদের ইন্ডিয়ান ক্লাবগুলো এত বেশি করে ভাবে বা তাকে সই করানোর কথা চিন্তাভাবনা করে, তার একটাই রিজন যে ওর যে স্কিলটা নিয়ে এসেছে, ওর যে কোয়ালিটিটা নিয়ে এসেছে এবং যেটা ডেলিভার করছে সেটা কিন্তু ভীষণভাবে প্রেসড হচ্ছে। স্কাউটিংয়ের যে কোয়ালিটি রয়েছে সেই স্কাউটিংয়ের কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ করতে হবে। বাংলাদেশ আমাদের থেকে ফুটবল কালচারে বা ফুটবলের হিস্ট্রি বলো বা লেগাসি বলো সব কিছু থেকে যোজন মাইল দূরে পেছনে পিছিয়ে রয়েছে, বাট স্টিল তারপরেও তারা এই ধরনের কিছু ভালো প্লেয়ারকে স্কাউট করে নিয়ে আসে এবং সেই স্কাউট হওয়া প্লেয়ারকে আবারও আমাদের ইন্ডিয়ান ক্লাবগুলো নিয়ে আসার চেষ্টা করে বা তার পেছনে পড়ে থাকে সেই সিগনেচারটা হওয়ার জন্য। তো দেখা যাক ফাইনালি ইস্টবেঙ্গল পারে কিনা রবসন রবিনহোকে নিয়ে আসতে। যদি হয় তাহলে আমি বলবো যে নাম্বার 9 নিয়ে যে সমস্যাটা বহুদিন থেকে
ইস্টবেঙ্গল ফ্যানরা একটু হলেও চাপে থাকছিল যে দুজন এমন ফরওয়ার্ড থাকবে যারা সমান কোয়ালিটির হবে, সেই জায়গাটা কিন্তু মিটে যাবে, সেই জায়গাটা ভীষণভাবে শর্ট আউট হয়ে যাবে এবং রবসন রবিনও শুধুমাত্র নাম্বার 9 পজিশন না, উইং ধরে খেলতে পারে, অ্যাটাকিং মিডে খেলতে পারে, ফলস 9-এ খেলতে পারে, সেকেন্ড স্ট্রাইকার হতে পারে। তো যেরকমভাবে মোটামুটি কার্লোস কোয়াদ্রাত ইচ্ছা মতো ইউজ করতে চান সেইভাবে কিন্তু রবসন রবিনও খেলতে পারে। বাট আবারও সবচেয়ে বড় প্রশ্ন যে বসুন্ধরা কিংস তাকে ছাড়বে কিনা, আর যদি ছাড়ে তাহলে তার স্যালারি যে ডিমান্ডটা থাকবে সেই ডিমান্ডটা কি হিউজ লেভেলে হবে সেটাও কিন্তু ভাবার বিষয় হবে। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করে যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।